আসসালামু আলাইকুম। জীবন জীবিকার গল্পর চ্যানেলের পক্ষ থেকে আমরা আজকে এসেছি গাজীপুর শহরের বাস স্ট্যান্ডের খুব কাছে লক্ষ্মীপুরা রোডে সাগর সাউন্ড সিস্টেমের দোকানে। সাগর সাউন্ড সিস্টেমের দোকানে এসেছি আমরা সাগর সাহেবের জীবনের গল্প শোনার জন্য। আমি আশা করব যারা লেখাপড়া করেছেন, চাকরি খুঁজছেন, চাকরি পাচ্ছেন না, তারা সাগর সাহেবের জীবন জীবিকার গল্প শুনলে আর বিষণ্ণতায় ভুগবেন না। চাকরি বাকরি খোঁজা বাদ দিয়ে পরিবার পরিজনের মুখে খাবার তুলে দেওয়ার জন্য নিজেই উদ্যোগ নিয়ে কোনো না কোনো কর্মদক্ষতায় দক্ষ হবেন, নয়তোবা কোনো ব্যবসা আরম্ভ করবেন কোনো কাজকে ছোট করে না দেখে। তাহলে আপনারা আসুন, আমরা সাগর সাহেবের জীবন জীবিকার গল্প সাগর সাহেবের মুখ থেকে শুনব। আশা করি সাগর সাহেবের জীবন জীবিকার গল্প শুনলে আপনাদের ভালো লাগবে। আচ্ছা আসুন আমরা সাগর সাহেবের জীবন জীবিকার গল্প শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি লেখাপড়া কতটুকু করেছেন, আপনার নিজের জীবনের পরিচয় দিয়ে এবং এই পর্যন্ত কি কি করেছেন বিষয়টা আমাদের কাছে বললে আমরা উপকৃত হতাম। সত্যি বলতে আমাদের ফ্যামিলিটা সচ্ছল ছিল না। আমরা 4 ভাই বোন ছিলাম, 2 বোন 2 ভাই। আমি সবার ছোট। আমি লেখাপড়া ওরকম করতে পারি নাই। তারপর আমাদের ফ্যামিলি যেহেতু খুব খারাপ অবস্থা ছিল, তারপর আমার কিছুটা ফ্যামিলির দারবার আমার কাঁধে এসে পড়ে। আমি প্রথম গার্মেন্টসে চাকরি করতাম। গার্মেন্টসে মোটামুটি কয়েক বছর চাকরি করার পরে তারপর এখান থেকে আবার সুয়েটার গার্মেন্টসে চাকরি করছি। তো যাই হোক, তো গার্মেন্টসে চাকরি করা অবস্থায় আমি কিছু কিছু করে টাকা জমাচ্ছিলাম। জমায়া তারপরে আমি একটা কম্পিউটার কিনি। তো ওই সময় হচ্ছে 2008 সালের কথা বলতেছি। তো ওই সময় একটা কম্পিউটার কিনি, মোটামুটি অনেক টাকা পড়ে একটা কম্পিউটারের দাম। আর ওই সময় মোবাইল যে অ্যান্ড্রয়েড মোবাইল, এই স্মার্ট মোবাইল ছিল না, অ্যান্ড্রয়েড মোবাইল ছিল। তো এই অ্যান্ড্রয়েড মোবাইল ছিল আর অনেক আগের মডেলের, এই নোকিয়া 1100-1200 মানে এরকম মাত্র ঢুকতেছিল। তো ওই সময় আমি কম্পিউটার কিনি, মোবাইল সার্ভিসের কাজ শুরু করি। মোবাইলের মধ্যে গান ডাউনলোড করি, মেমোরিতে গান ডাউনলোড করি। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চলতেছিল। তো আস্তে আস্তে মোবাইল আরও স্মার্ট হচ্ছে, টেকনোলজি আরও স্মার্ট হচ্ছে। তারপরে আমি মোবাইল সার্ভিসিং করতেছি, তারপরে পাশাপাশি কম্পিউটার সার্ভিসিং করছিলাম। তারপর আমার আমার ওখানে 2-1 আবার কর্মচারী সবসময় রাখতাম, ওরাও কাজ শিখতো, কাজ করতো। আচ্ছা সাগর ভাই, মাঝখানে একটু প্রশ্ন করি আপনাকে, সেটা হচ্ছে আপনি যে মোবাইল সার্ভিসিং করতেন এবং কোন কম্পিউটার সার্ভিসিং করতেন, সেটা আপনি কোত্থেকে শিক্ষা নিয়েছেন? আপনার সেই উস্তাদকে কোত্থেকে শিখে এসেছেন আপনি? কম্পিউটার কেনার পরে 15 দিন বাসায় কম্পিউটার রাখছিলাম। 15 দিন হাতে নিজে নিজে একটু ট্রাই করছি, এমনি কীভাবে কী করা যায় এভাবে ট্রাই করছি, কীভাবে গান ডাউনলোড করা যায় নিজে একটু চেষ্টা করছি। 15 দিন পরে আমি দোকান দিই। তো দোকান দেওয়ার পরে আমি গান ডাউনলোড করা শুরু করি, মানুষকে গান মোবাইলে ভরে দিই, মেমোরিতে ভরে দিই। আর আস্তে আস্তে তারপরে দেখি যে মানুষ টুকিটাকি মোবাইল সমস্যা নিয়ে আসতেছে, যে মোবাইলের মাইক্রোফোন খারাপ হয়ে গেছে, কথা আমার কথা সে শুনে, তার কথা আমি শুনি না। তো এই টুকিটাকি খুলে ঠিক করতে করতে আমি মোটামুটি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে মোবাইল সম্বন্ধে ভালো ধারণা চলে আসছে আর সার্ভিসিং করা শুরু করে দিয়েছি। মানে উস্তাদ ছাড়াই নিজে নিজে খুলে খুলে আপনি শিখেছেন এবং নিজে নিজেই আপনি এটা আয়ত্ত করে সার্ভিসিং করেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অনেকটা রাইট, অনেকটা এরকমই। তাছাড়া আমি ওস্তাদ বলতে কিছুটা, আমি যেহেতু নেটের ওই সময় নেট ছিল, তো এই এখন যেমন ওয়াইফাই সিস্টেম ছিল, ওই সময় ওয়াইফাই ছিল না। ওই সময় ব্রডব্যান্ডের ছিল ওই সময়, এই কি বলে মোবাইল থেকে আর কি নেট ব্যবস্থা খুব দুর্বল ছিল। তারপর আমি ওই গুগল থেকে অনেক কিছু, মানে ওখান থেকে আমি শিখেছি অনেক কিছু, ওখান থেকে শিখেছি। ইউটিউব, ওই সময় ইউটিউব ছিল, তো অনেক সলিউশন আমি ওখান থেকে নিয়ে নিয়ে মোবাইলের কাজ শিখেছি আর কি, সম্পূর্ণ করেছি। এবং কম্পিউটারও ওই আপনি গুগল থেকে দেখে দেখে, মানে এগুলা দেখে দেখে শিখেছেন? হ্যাঁ হ্যাঁ, কম্পিউটার জিনিসটা ওইরকম। কম্পিউটারের মধ্যে তো আর বেশি জিনিস নাই। কম্পিউটার নিয়ে আসলে কম্পিউটার দেওয়া যায়, একজন নিয়ে আসতো, ওইটার ভিতরে ময়লা জয়লা একের বই একের আবর্জনা অবস্থা, ওইটা খুলে মুইসা টুইসা পরিষ্কার করে র্যাম 2টা খুলে মুইসা
পরিষ্কার করে লাগাই দিতাম, প্রসেসর খুলে মুছা পরিষ্কার করে লাগাই দিতাম, ওকে ওকে হয়ে যেত। আর যদি উইন্ডোজ খারাপ হয়ে যেত তাহলে উইন্ডোজ আমি দিয়ে দিতাম। তো এটার বেশি কিছু আর এটার মধ্যে নাই। আর যদি যেটা হার্ড ডিস্ক মার্ক ডিস্ক খারাপ হলে তো বুঝাই যেত, তো ওইটা চেঞ্জ করে দিতাম, এই আর কি। এটা এতটা এতটা কষ্টের বলে আমি মনে করি না আসলে। আচ্ছা, আপনি মোবাইল সার্ভিসিং এবং কম্পিউটার সার্ভিসিং থেকে এই যে আপনি সাউন্ড সিস্টেমের বিজনেস, আপনি সাগর সাউন্ড সিস্টেম দোকান দিয়েছেন এবং লাইটিং, ওখান থেকে এখানে কিভাবে আসলেন? গানের প্রতি একটু দুর্বল ছিলাম এক কথায়। তো এক সময় আমার মানে এক জায়গায় গেলাম, যে পূজার মধ্যে গেলাম, দেখলাম যে বড় বড় বক্স বাজাইতেছে। তো ওখান থেকে আমার একটা ইবাজ লাগলো যে এরকম বক্স যদি আমি কিনতে পারতাম, কিনা যদি আমি বাজাইতে পারতাম। তারপর আমি এটা ধারণা নেই যে এগুলোর দাম কিরকম, মোটামুটি অনেক টাকা দাম, আমার আয়ত্তের বাইরে। তারপর যাই হোক, তো মোবাইল সার্ভিসিং করতেছিলাম মতনে ওই সময় কিছু চাইনিজ মোবাইল আসছিল, যেগুলোর সমস্যা মার্কেট থেকে কিনে আনার পর পরই সমস্যা শুরু হইতো। তো একজন কাস্টমার অনেকবার মানে সার্ভিসিং এর দোকানে আসতো। তো ওই সময়, হ্যাঁ ওই সময় মোটামুটি আমার দোকানের মধ্যে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ইনকাম হইতো। প্রতিদিন 4-5 হাজার টাকা ইনকাম হইতো, 3,000 টাকা কম না হলেও 3,000 টাকা ইনকাম হইতো। তো ওই সময় টাকা জমাইতে জমাইতে মোটামুটি আমি লাখখানিক টাকা মানে সঞ্চয় করি। করার পরে তারপর আমার ইচ্ছা জাগলো যে আমি এই মানে এক পেয়ার সাউন্ড কিনবো। এটা মানে ব্যবসা করবো যে এই জন্য না, বাট মানে শুধু শখের জন্য, শখ বশত এটা আমি দোকানে রেখে দেবো, আমি বাজাবো মাঝে মধ্যে, এই শখেই কিনলাম আর কি। তো এক পেয়ার সাউন্ড কিনলাম আমি। ওই সময় এক পেয়ার সাউন্ড, একটা হিট কনসোল সহ। মানে এক কথায় যে এক পেয়ার সাউন্ড বাজাতে যা যা দরকার না সব সহটা প্যাকেজ না অন্য কিছু? না না, সব সহ কিনতে পারি নাই, কারণ বাজেটের একটু ছিল। খালি একটা হেড মানে এমডিফায়ার আর 2টা বক্সই কিনছি, ঠিক আছে। আর তাছাড়া ওই এমডিফায়ার দিয়ে আপনার ওই বক্স 2টা চালানো যেত, মিক্সার বাদ আর কি, এত টাকা ছিল না। যাই হোক, তারপর কেনার পরে ওই সময় ছিল রোজার ঈদ। তো সাউন্ড কেনার পরে 3 দিন আগে, ঈদের 3 দিন আগে কিনছিলাম। কেনার পরে রমজান মাস যেহেতু একটু হালকা সাউন্ড একটু টেস্ট করতে পারছি, কিন্তু চান রাতে মোটামুটি ভালোই মানে দোকানের সামনে নাচানাচি, এলাকার যারা আছে সবাই যে কিনে, যে সাগর ভাই সাউন্ড কিনছে, সবাই এসে মোটামুটি রাত 10টা থেকে মোটামুটি 2টা-3টা পর্যন্ত সবাই এলাকার যে ভাই ব্রাদার আছে সবাই আনন্দ ফুর্তি করলাম। মানে চান রাতের ফুর্তি যেটাও বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চান রাতের ফুর্তি যেটা বলে ওইটা করলাম। তারপর ঈদের দিন বাজাইলাম। তো ঈদের দিন বাজাইলাম, ঈদ গেল, ঈদের পরের দিনও বাজাইতেছি। এখন দেখি যে না, এলাকার মানুষ একটু আমার উপর একটু ক্ষিপ্ত, এত সাউন্ড, বিকট সাউন্ড দিয়ে সাউন্ড বাজাইতেছে, এটা এলাকার মধ্যে এটা কিরকম, মানে মানুষ একটু অনেক প্রচন্ড রোদ, মানুষ একটু বিরক্ত বোধ করতেছে। যে আমি তারপর দেখলাম না, মানুষ তো আসলে বিরক্ত বোধ করতেছে, এই সাউন্ড তো আসলে এইভাবে এলাকার মধ্যে বাজানোর মতন না, তাইলে কি করা যায়। আচ্ছা 2 দিন বন্ধ রাখি। তো কয়েকদিন বন্ধ রাখার পরে আমার একটা ফ্রেন্ড আছে হিন্দু, তো ওদের ডাঙ্গা বসানা বাড়ি, তো ও আসলো। ওদের আবার হচ্ছে দুর্গাপূজা, অনেক দুর্গাপূজার মধ্যে ও আবার কিভাবে খবর পাইছে যে সাগর সাউন্ড কিনছে। তারপর ও আইলো, আবার পরে কইতাছে সাগর তুই সাউন্ড কিনছস, আঙ্গ পূজার মধ্যে দিবি ভাড়া। আমি কই ভাড়া তুমি তোকে বুঝায়? আচ্ছা ঠিক আছে, আমি তো গান বাজানোর জায়গা খুঁজতেছি, কই বাজামু, এলাকার মধ্যে বাজাইতে দিতেছে না। আমার একটা শখ এটা আর কি, গান বাজামু। তো ঠিক আছে, অগো পূজা তাহলে কত নিবি? আমি দিস, সমস্যা নেই, অন্য জায়গায় যেরকম কয়েক জায়গার মধ্যে কইছিলাম 5,000 টাকা করে পেয়ার চাইতেছে দিনে আর কি। তো কয়দিন তো গো আঙ্গো 4 দিন, তো আঙ্গো 3 দিন দিলেই হবে, ঠিক আছে। আমি তাহলে সমস্যা নাই, কম হয়ে দিস, আবার 1,000 টাকা কম দিস, 4,000 টাকা পেয়ার দিস, ঠিক আছে। তো ওখানে ফার্স্ট টাইম 3 দিন সাউন্ড চালাইছি। 3 দিন চালানোর পরে ওই পূজার মধ্যে 3 দিন চালানোর পরে ওরা 12,000 টাকা দিয়ে দিছে। এই ফার্স্ট টাইম আমার ইনকাম, সাউন্ডের ফার্স্ট টাইম ইনকাম। তারপরে পূজা শেষ, টাকা নিয়ে আসছি, আমি বাসায় চলে আসছি। আসার পরে দেখি না আলহামদুলিল্লাহ, তো এই তো ভালোই। তারপরে ওই 12,000 টাকার সাথে আর কিছু টাকা ভরে আমি একটা কনসোল মানে মিক্সার কিনছি। আমাদের গাজীপুরের রাজদিঘির পার ওখানে একটা মুসলমানের অনুষ্ঠান, তো ওখানে সাউন্ড সিস্টেম লাগবে। তো ওখানে দিলাম কত, ওখানে 2 দিন। তো 2 দিনে ওখানে 2 দিনে কত দিয়েছিলাম বা আমার এখনো মনে আছে। 2 দিনে আমি 10,000 টাকা চাইছিলাম, ওরা 7,000 টাকা নিয়েছে, 7,000 টাকা আর কি দিয়েছে শুধু সাউন্ড সিস্টেম ভাড়া। তো এই ঠিক এরকম ভাবে পরে বিয়ে শাদি, গায়ে হলুদ, তারপর বৌভাত, পূজা। আমার পাশের বাড়ি নারায়ণ কাকা, উনি দেখলো যে আমি সাউন্ড কিনছি। তো উনি দেখার পরে
ওনাদের শিববাড়ি মন্দিরে আবার কীর্তন হয়, ও মোটামুটি 3-4টা কীর্তন হয়, পূজা তো আছেই। তারপর কাকা নিয়ে গেল ওখানে, তারপরে দেখো এখানে কি করা যায়। তারপর ওখান থেকে শুরু করলাম। ওখানে কীর্তন মানে হিন্দুদের যে কীর্তন 9 দিন ব্যাপী, 7 দিন ব্যাপী বাৎসরিক 3-4টা কীর্তন হয়, এগুলোর প্রোগ্রাম করলাম। তারপরে ওনাদের দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, এইসব পূজার কাজ করলাম। তারপরে মোটামুটি আমার সাউন্ডের আরও প্রয়োজন পড়লো। তারপরে আমি 1 পেয়ারের সাথে আরও 2 পেয়ার কিনলাম। মানে আমার টাকা আসতেছে, আমি সাউন্ডের দোকানের পিছনে ব্যয় করতেছি। তো ওই সময় আরেকটা কথা বলে রাখি, ওই সময় আমি আবার ওই যে মোবাইল সার্ভিসের যে দোকানটা, ওইটার মধ্যে আর সময় দিতে পারতেছি না। মানে এইটার জন্য আর ওইটার মধ্যে আর সময় দিতে পারতেছি না। তো ওই সাউন্ড নিয়েই দৌড়াদৌড়ি করতেছি। তারপর ওই গানের যত প্রোগ্রাম আছে, ভান্ডারি গানের প্রোগ্রাম আছে, মানে এরকম প্রোগ্রাম আসতেছি একটা খালি কি বিয়ে প্রোগ্রাম, পূজা এগুলাই হয় কি? ওয়াজের পূজা আসে না? হ্যাঁ, ওয়াজের। আমি ফার্স্ট টাইম ইসলামিক প্রোগ্রাম যেটা করি সেটা হচ্ছে গিয়ে আপনার এই ইসলামিক কনসার্ট। আমাদের এর মধ্যে যেটা আছে যে আমরা তো সাধারণত গানের কনসার্ট করি, গানের কনসার্টের মধ্যে গিটার, বেস গিটার, লিড গিটার, কিবোর্ড, পেট, ঢোল, তবলা ইত্যাদি লাগে। কিন্তু ইসলামিক কনসার্টের মধ্যে কিচ্ছু লাগে না, শুধু মাইক্রোফোন হলেই হয়। তো ইসলামিক কনসার্ট, ইসলামিক অনেক শিল্পী গোষ্ঠী আছে আমার অনেক পরিচিত, যেমন স্পন্দন, কণ্ঠধ্বনি, কলরব, ওরা বড় বড় শিল্পী গোষ্ঠী। তো ওদের প্রোগ্রাম মোটামুটি আলহামদুলিল্লাহ আমি অনেক করেছি। তারপরে আপনি যেটা বললেন ওয়াজ মাহফিলের কথা, হ্যাঁ ওয়াজ মাহফিল আলহামদুলিল্লাহ হয়। ওয়াজ মাহফিলের প্রোগ্রামও করি। ওয়াজ মাহফিলের মধ্যে আমরা মোটামুটি ভালো সার্ভিস দিতে পারি। কী জন্য দিতে পারি? কারণ আমরা কনসার্টের মধ্যে মনিটর ব্যবহার করি। মনিটর বলতে একটা ছোট সাউন্ড বক্স যেটা শিল্পীরা শোনে। তো আমরা যে সময় ওয়াজ মাহফিলে নেই, আমরা মনিটর নিয়ে যাই। তো মনিটর নেওয়াতে দুই সাইডে যদি 2টা মনিটর দিয়ে দেই, যে বক্তা আছে উনি এটা খুব সুন্দর শুনতে পারে। আর আমাদের সাউন্ড সিস্টেমের মধ্যে যেহেতু আমরা মিক্সার ব্যবহার করি, আমাদের ভয়েস প্রসেসর আছে, ভয়েস প্রসেসরের মাধ্যমে আমরা বক্তাদের যে ভয়েসগুলো ওটি বিভিন্ন রকম মানে কোয়ালিটি সম্পূর্ণ করে দিই, তারা শুনে মানে অনেক মজা পায়। তো এই জন্য আমাদের সুনাম ওয়াজ মাহফিলের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক সুনাম আছে আমাদের। এছাড়া মাইকিং, কেউ হারায় গেলে মাইকিংয়ের প্রয়োজন হয়। যে কোনো দোকান, শোরুম উদ্বোধনের জন্য, বিশেষ স্যারের জন্য মাইকিংয়ের প্রয়োজন হয়। কেউ মারা গেছে ওই এই জন্য মাইকিংয়ের প্রয়োজন হয়। আমরা বিভিন্ন জায়গার মধ্যে প্রচারের জন্য মাইক ভাড়া দিই। তাছাড়া বিভিন্ন স্কুলের প্রোগ্রাম আমরা সিজনে মোটামুটি 50-60টার উপরে স্কুলের প্রোগ্রাম করে থাকি, না আরও বেশি হবে, মিনিমাম 60-70টা হবে স্কুল। তো এরকম স্কুলের প্রোগ্রাম করে থাকি। স্কুলের প্রোগ্রামটি আপনার মূলত শুক্রবারেই বেশি পড়ে। এছাড়া অনেক সময় আমাদের কাছ থেকে শিডিউল নিয়ে তারপর স্কুলের প্রোগ্রাম ফলায়, যে কোন দিন করলে ভালো হবে, কোন দিন আপনার সাউন্ড খালি আছে, কোন দিন শিল্পীরা খালি আছে, সিঙ্গার খালি আছে, মিউজিশিয়ান খালি আছে। তো ওরা আমাদের কাছ থেকে শিডিউল নিয়ে অনেক সময় এই স্কুল কলেজের প্রোগ্রাম ফলায়। স্কুলের প্রোগ্রাম আর মাদ্রাসার প্রোগ্রামের মধ্যে কিছু ব্যতিক্রম আছে। স্কুলের প্রোগ্রামের মধ্যে যেমন গান বাজনা হয়, মাদ্রাসার প্রোগ্রামের মধ্যে প্রোগ্রাম হয়, কিন্তু ওটা হচ্ছে গিয়ে ইসলামিক কনসার্ট, নাচ, হামনাথ, গজল, ইসলামিক গান, সঙ্গীত, এগুলাই বেশি মানে পরিবেশন হয়। দুইটা একটু দুই রকম। মোট কথা আপনি কনসার্টও করেন, হিন্দুদের সমস্ত পূজা অংশগ্রহণ মানে আপনি দেন, তারপরে দ্বিতীয়ত ইসলামিক সমস্ত ওয়াজ মাহফিলে দেন, তারপরে ইসলামিক প্রোগ্রামে দেন। আরেকটা বিষয় হলো যে সময় পানি আসে, পানির সময় নৌকা ভ্রমণের একটা পিকনিকের একটা বিষয় থাকে। সেখানে আমি শুনেছি আপনার আরেকটি দোকান আছে গাজীপুরের একটু কাছে, যেখানে নৌকা কানাইয়া নামে একটি দোকান, এই সাগর সাউন্ড সিস্টেমের আরেকটা দোকান ওখানে আছে। সেই বিষয়টা জানতে চাচ্ছি। হ্যাঁ, আসলে আমাদের বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ, আর বাংলাদেশের মধ্যে খাল বিলের অভাব নাই। তো বাংলাদেশের মানুষও আসলে অভাবগ্রস্ত আছে, কিন্তু অনেক আনন্দ করতে চায়। টাকা পয়সা যদি নাও থাকে, টাকা পয়সা না থাকলেও আনন্দ করতে চায়। তো এই নৌকা ভ্রমণ বিষয়টা হচ্ছে গিয়া অন্যরকম একটা। নৌকা বলতে ছোট নৌকা যে তা না, আমাদের এখানে মোটামুটি বড় বড় কি বরিশালের যেই ভুটগুলো আছে মোটামুটি এরকমই আর কি। তো এগুলা আমাদের কানায়া নিয়ে আসে। কানায়া হচ্ছে একটা গ্রাম, ওখানে একটা ঘাট আছে, ওই কানায়া বাজার। তো ওখানে আমার একটা দোকান আছে, ওখান থেকে মোটামুটি প্রতি সিজনে মিনিমাম 1000টা পিকনিক হয়। মিনিমাম 1000টা পিকনিক হয়। আর ওখানে এই বোর্ডের সংখ্যা মোটামুটি 18 থেকে 20টা।
তো ওখানে আমার একটা দোকান আছে, ওখানে প্রতি সিজনে দোকান, ওখানে সাউন্ডের দোকান মোটামুটি 8-10টা দোকান আছে, যেহেতু হাজারখানিক প্রোগ্রাম হয়। তো ওখানে আমি মোটামুটি 100-র উপরে প্রোগ্রাম করে থাকি ইনশাল্লাহ। তো ওখানকার প্রোগ্রামটা মানে প্রতিদিন প্রোগ্রাম হয় ওখানে। প্রোগ্রাম যেগুলা পিকনিকের প্রোগ্রাম, মানে আমাদের শিডিউল নিতেই পারে না, মানে কোনো খালি থাকে না, কোনো ভাগ থাকে না, কোনো খালি থাকে না। মানে এই যেমন এই যে কুরবানির ঈদের পর থেকে শুরু হবে, মোটামুটি পানি যতদিন থাকবে এতদিন প্রোগ্রাম হবে, এর মধ্যে আলহামদুলিল্লাহ কোনো গ্যাপ থাকে না। মানে প্রতিদিন প্রোগ্রাম, দেখা গেছে কি আজকে এই বোর্ডের মধ্যে প্রোগ্রাম, কালকে ওই বোর্ডের মধ্যে প্রোগ্রাম। তো এই বোর্ড থেকে সাউন্ড খালি ওই বোর্ডের মধ্যে নিয়ে যায়। এমন দিন আছে এক বোর্ডের মধ্যেই সাউন্ড 3-4 দিন থাকে। প্রতি বোর্ডের মধ্যে আপনার সাউন্ড মানে কমপক্ষে 3 পেয়ার থাকে, 3 পেয়ার, উপরে 5 পেয়ার, 6 পেয়ার, 7 পেয়ার থাকে। মানে নিম্নে 3 পেয়ার থাকে, 2 পেয়ার ফুল রেঞ্জ, 1 পেয়ার সাব। এছাড়া ডিজে লাইটিং তো আছে, পারগান টারগান, শার্পি, এগুলো তো থাকেই। আচ্ছা সাগর ভাই, আমি শুনেছি এই সাউন্ড সিস্টেমের পাশাপাশি আপনার লাইটিং এর বিজনেসও আছে। আসলে সেই লাইটিং বিজনেস সম্বন্ধে কিছু বলুন তো আমাদের। আসলে এই ব্যবসাটা, সাউন্ডের ব্যবসাটা ওই লাইটিং এর সাথে জড়িত। লাইটিং বলতে আমরা ওই যে আমাদের যে কনসার্টের মধ্যে ডিজে লাইটিং হয়, এই ডিজে লাইটিং এগুলা আলহামদুলিল্লাহ আমার আছে। ডিজে লাইটিং এর মোটামুটি সবগুলো সেটআপই আমাদের আছে। তারপর আপনার ওই যে বিয়ে বাড়ি যে সাজাই, এগুলোও আমরা সাজাই। হাউস লাইটিং, যেটা মরিচাবাতি দিয়ে যে বিয়ে বাড়িটা সাজাই, পিকজেল টিকজেল, মরিচাবাতি এগুলা দিয়ে যে বিয়ে বাড়ি সাজানো হয়, গেট সাজানো হয়। তারপরে মোটামুটি ইভেন্টের কাজও কিছু করি। তারপর ইভেন্টের যে ইটি কাজ আছে না, বিয়ে বাড়ির মধ্যে গায়ে হলুদের মধ্যে যেগুলো আছে, এগুলোর কাজ করি। মোটামুটি এক কথায় এই জগতের মধ্যে যা আছে সব কাজ করি। দেখা যায় একটা বাড়ির মধ্যে ভিডিও ক্যামেরা লাগবে, ওই ভিডিও ক্যামেরা দেখা যায় আমি মানে এটা খুব পেইন, এই জন্য আমি ওটা নিচ্ছি না। আর কিন্তু কাজটা ধরতে হয়, কাজটা ধরে আমি আরেকজনকে দিয়ে ফেললাম, মানে সাব কন্ট্রাক্ট দেন। হ্যাঁ সাব কন্ট্রাক্ট দিয়ে ফেললাম। সাব কন্ট্রাক্ট দিয়ে দিলে মোটামুটি ওখান থেকে 2-3 হাজার টাকা থাকে। যাই হোক, যাক আলহামদুলিল্লাহ সাগর ভাই, তাহলে আপনি সেই গার্মেন্টস শ্রমিক থেকে আপনি হলেন মোবাইল সার্ভিসিং থেকে আপনি আসলেন কম্পিউটার থেকে শখের বশবর্তী হয়ে আপনি কিনলেন সাউন্ড 1 পেয়ার। সেই 1 পেয়ার সাউন্ড থেকে আল্লাহর রহমতে আজকে আপনার অনেক বড় দোকানের মালিক, 2টা দোকান আপনি পরিচালনা করেন। ভাই আপনি এই সারা বছর এই সাউন্ড সিস্টেম ভাড়া দিয়ে এই গাজীপুরের এই দোকানটা এবং কানাইয়ের দোকানটা দিয়ে আপনার মোটামুটি কত টাকা কর্মচারী এবং আপনার দোকান ভাড়া টাড়া এই সবগুলা বাদ দিয়ে আপনি কত টাকা থাকে? আসলে সত্যি বলতে আমাদের সাউন্ডের ইয়ের মধ্যে মোটামুটি অনেক খরচ। অন্যান্য অন্যান্য দোকানের কর্মচারী যারা আছে তাদের বেতন ভাতা, মানে যেটা বলে আর কি হাজিরা, এটা অনেক কম। কিন্তু আমাদের সাউন্ডের মধ্যে একটা মানে একটা ছেলের হাজিরা মোটামুটি অনেক। একটা সাউন্ডের দেওয়া যায়, সারাদিন সাউন্ড চালাইলে তাকে 800-1000 টাকা দিতে হয়। সাউন্ড ইঞ্জিনিয়ার যারা আছে তারা যদি একটা কনসার্ট চালায় তাহলে ওদেরকে মিনিমাম 1500 টাকা হাতে দিতে হয়। তাছাড়া মনে করেন একটা জায়গায় সাউন্ড নিয়ে গেলে পিক আপ ভাড়া আছে, পিক আপ ভাড়া দিতে হয়। আমাদের যে দোকানের ভাড়া আছে, অ্যাডভান্স আছে। তারপর কানায় যে দোকানের কথা বলতেছেন, ওখানে মাসে 20,000 টাকা ভাড়া দিতে হয়। তো সত্যি বলতে আমাদের ইনকাম আলহামদুলিল্লাহ অনেক হয়, কিন্তু খরচটাও অনেক বেশি। যাই হোক, এক কথায় আসলে সরকারি চাকরিজীবী হোক আর বেসরকারি বড় চাকরিজীবী হোক, ওরা মোটামুটি 50-60 হাজার টাকা বেতন পায়। তবে আমি আল্লাহর রহমতে যা পাচ্ছি তাই নিয়ে আমাদের পুরো ফুল ফ্যামিলি খুব ভালোভাবে স্বাচ্ছন্দ্যে আমরা জীবনযাপন করতে পারতেছি। আমাদের কোনো জায়গায় যে বাধাগ্রস্ত, মানে আর্থিক সংকটের জন্য এটা হচ্ছে না, ওইটা হচ্ছে না, ওই রকম কোনো কিছু না। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে জীবনযাপন করতেছি। তবে আগে যেরকম চাকরি করতাম, চাকরি করলে তো জাস্ট হাতে গোনা কয়েকটা টাকা পাইতাম। তো ওই চাকরির টাকাটা এত কিছু আসলে হয় না। ব্যবসার উপরে কোনো কিছু নাই, ব্যবসার উপরে কোনো কিছু নাই, সেটা সরকারি চাকরি হোক আর বেসরকারি চাকরি হোক, ব্যবসার উপরে কোনো কিছু নাই। আলহামদুলিল্লাহ ব্যবসা করে আমি অনেক সুখে আছি। কোনো জায়গায় আমি বাধাগ্রস্ত নাই, কোনো জায়গার মধ্যে ঋণগ্রস্ত নাই, বরঞ্চ আমি অনেকের কাছে টাকা পাবো, আমার কাছে কেউ পাবে না। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো অবস্থানে আছি, খুব ভালোভাবে আছি। যে কথা বললেন, প্রথম শ্রেণীর একজন কর্মচারী 50-60 হাজার টাকা বেতন ইনশাল্লাহ পেয়ে থাকেন, আপনি তার থেকেও ভালো আছেন আমি আশা করব। এবং আপনার সামনের দিনগুলা সুন্দর হোক। আমি শুনেছি আপনার বাবা নেই, মা আছে, মা, সন্তান এবং আপনার পরিবার পরিজন নিয়ে ভালো থাকেন। আমরা চাই বাংলাদেশের যেসব সাগর ভাইরা গার্মেন্টস শ্রমিক থেকে আজকে ব্যবসায়ী হচ্ছে, এই সাগর ভাইকে দেখে
অন্য অন্য ভাইরা উদ্যোগ নেবেন এবং ভালো ব্যবসা করে জীবনযাপন করবেন, চাকরির পিছনে না ছুটে, সেটা আপনি কি মনে করেন? আসলে আপনি যেটা বলছেন, এই লেখাপড়া করে যদি সবাই ভাবে যে লেখাপড়া করছি আমি বড় একটা চাকরি পাবো, সরকারি চাকরি হোক আর বেসরকারি চাকরি হোক, এই দুইটা জিনিসই পাবে। আসলে এর পাশাপাশি যে আরেকটা বিষয় আছে ব্যবসা, এটার কথা অনেকে মানে মাথায় রাখে না। ব্যবসা যদি না করে আবার কৃষি কিছু কাজ আছে, যেমন গরুর খামার, হাঁস মুরগির খামার, তারপরে কৃষি যে কোনো কাজ, মাছ চাষ, এগুলোও কিন্তু আছে ব্যবসার পাশা, ওইটাও একটা ব্যবসার মধ্যেই পড়ে। কিন্তু মানুষ শুধু ওই সোনার হরিণ চাকরির পিছনে ঘুরে, চাকরির পিছনে ছুটে, সরকারি চাকরি হোক বেসরকারি এগুলা না করে আমার মনে হয় ব্যবসা বাণিজ্য করাই অনেকটা ভালো। ব্যবসা বাণিজ্য হচ্ছে এটা নিজের ইচ্ছা স্বাধীন। চাকরি এখন আপনার ভালো লাগতেছে না, মন ভালো লাগতেছে, আমার যেমন এখন মন ভালো লাগতেছে না, আমি এখন মোটরসাইকেল নিয়ে ঘুরতে যাবো একদিকে, কিন্তু যদি এটা চাকরি করতাম তাহলে এটা অবশ্যই সম্ভব হতো না। বসের পিছনে গিয়ে আমার ছুটি নিতে হইতো, না হয় ই করতে হইতো, মানে আপনার স্বাধীনতার মতো আপনি ঘুরতে পারতেছেন। আমার স্বাধীনতা মতো আমি ঘুরতে পারতেছি। তার একটা বিষয়, আমরা গত কয়েকদিন আগে এক হোন্ডার মেকারের কাছে আমরা জিজ্ঞাসা করলাম, সে বলল প্রতিদিন আমাকে সবকিছু রেখে 2 থেকে 2,500 টাকা তার উপার্জন থাকে। যে কোনো কর্মদক্ষতায় দক্ষ থাকলে সে যদি বসে না থাকে, ইনশাল্লাহ মনে হয় সাগর ভাইয়ের মতো সবাই তার পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। কি বলেন আপনি? হ্যাঁ, উনি যেটা বলছে আলহামদুলিল্লাহ উনি ঠিকই বলছে। আমি সবাইকে বলবো, সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, সেটা হচ্ছে আপনারা শিক্ষিত হয়েছেন, লেখাপড়া করছেন, এই শুধু চাকরির পিছনে দৌড়েন না আর বিদেশ দৌড়েন না, আপনারা দেশের জন্য কিছু করেন। আপনারা দেশের মধ্যে কৃষি খামার আছে, কৃষি খামারের মধ্যে আপনার মৎস্য চাষ প্রকল্প আছে, এটা করতে পারবেন। হাঁস মুরগি খামার দিতে পারেন, গরু ছাগল এগুলা চাষাবাদ করতে পারেন। এর পাশাপাশি বাংলাদেশের মধ্যে যে কোনো আপনি ব্যবসা প্রতিষ্ঠানকে দাঁড়া করে দিতে পারেন। তো শুধু যে চাকরির পিছনে দৌড়াইতে হবে তা না, আমি সবাইকে বলবো যে আপনারা ব্যবসার দিকে এগিয়ে আসুন। শুধু ব্যবসার দিকে এগিয়ে গেলে চলবে না, সবাই তো সাগর ভাই না, সবাই তো টেকনিক্যাল বিষয় দেখে, কম্পিউটার দেখে এগুলো শিখতে পারবে না। কিছু লোক আছে আমার মতো মুঠামাতা মানুষ, তারা অবশ্যই কোনো না কোনো কর্মদক্ষতায় দক্ষ হলে ইনশাল্লাহ সে না খেয়ে মরবে না। তাহলে সাগর ভাই, আপনার পরিবার পরিজন নিয়ে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আজকের মতো এখানে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।